বন্ধুরা, চিরশাখা ধারাবাহিকের আজকের এপিসোডে দেখানো হয়েছে কমলিনীর লয়ার বিচারকের সামনে বলে, এখানে স্বতন্ত্রবাবু আর কমলিনী দেবীর সম্পর্ককে ডিমিং করা হচ্ছে। সেটা আমরা সবাই বুঝতে পারছি। ইয়োর অনার, আরেকটা কথা বলা উচিত। কমলিনী দেবী সারা জীবন তার শ্বশুরবাড়িতেই কাটিয়েছেন, তার শাশুড়ি, ননদ, 3 ছেলে মেয়ের সাথে। তিনি কিন্তু বাপের বাড়িতে যাননি, সেখানে থাকেননি। আর হ্যাঁ, আরেকটা কথা না বললেই নয়, যেটা আমার মনে হয় বিশেষভাবে বলা প্রয়োজন। কমলিনী দেবীর ননদ কুর্চি, উনি হলেন আমার বিপক্ষীয় লয়ার বন্ধু অয়নদীপের স্ত্রী। কথাটা শুনেই অয়নদীপ দাঁড়িয়ে যায়। অয়নদীপ বলে, ইয়োর অনার, এখানে অপ্রাসঙ্গিক কথা বলা হচ্ছে। তখনই কমলিনীর পক্ষের উকিল বলে, অপ্রাসঙ্গিক কথা তো আপনিও বলেছেন, অনেক কথা বলেছেন, যেগুলো বলার কোনো প্রয়োজন ছিল না। কিন্তু আমার মনে হয় এই কথাগুলো বলার অবশ্যই প্রয়োজন আছে, যেহেতু আপনি তাদের পরিবারেরই একজন, তাই পরিবারের আরেকজনের কেস লড়ছেন। এটা কতটা যুক্তিসঙ্গত সেটাও তো জানা উচিত। অয়নদীপ বলে, ইয়োর অনার, আমি এখানে আমার জীবনের গল্প শোনাতে আসিনি, আমি এখানে আমার ক্লায়েন্টের জীবনের গল্প শোনাতে এসেছি। তখনই কমলিনীর উকিল বলে, কিন্তু আমরা তো এখানে কোনো গল্প বলতে বা শুনতেই আসিনি, আমরা এখানে এসেছি সত্য উন্মোচন করতে, আর আমি সেটাই করব। ইয়োর অনার, চন্দ্র মুখার্জির অনুপস্থিতিতে কমলিনী দেবী আর তার সন্তান, তার শাশুড়ি মা, সবার দেখাশোনা করেছে স্বতন্ত্র বোস। তিনিই কিন্তু ওই সংসারের হাল ধরেছেন। চন্দ্রবাবুর 3 ছেলে মেয়েকে বড় করেছেন, তাদের প্রতি সব দায়িত্ব কর্তব্য পালন করেছেন। স্বতন্ত্রবাবু একজন বিজ্ঞানী, তার সৃষ্টি কিন্তু শুধু ভারতবর্ষ নয়, সারা পৃথিবীতেই ছড়িয়ে পড়েছে। স্বতন্ত্রবাবু খুব ভালো একজন প্রফেসর, তাকে যেভাবে অপমান করা হচ্ছে, তার সম্মানহানি করা হচ্ছে, এইটা কিন্তু অত্যন্ত লজ্জাজনক আর ভাবনার বিষয়। আমার বিপক্ষীয় লয়ার বন্ধু উকিল, উনি একটু আগেই কমলিনী দেবী আর স্বতন্ত্র বোসকে নিয়ে অনেক কদর্য মন্তব্য করেছেন। আমার মনে হয় উনি যেটা করেছেন অত্যন্ত অন্যায়। উনি আমার ক্লায়েন্টকে ব্যভিচারী বলেছেন। আমি জানতে চাই ওনার কাছে কী এমন তথ্য প্রমাণ আছে, উনি কী এমন দেখেছেন যার কারণে এমন মন্তব্য করেছেন। ইয়োর অনার, আমি এখানে এসেছি সত্যটাকে উন্মোচন করতে, সত্যের হয়ে লড়াই করতে। আমি আমার ক্লায়েন্টকে ন্যায় বিচার পাইয়ে দেবই। তার প্রতি কোনো অবিচার, তাকে কোনো প্রকার অসম্মানিত আমি সহ্য করতে দেব না। ইয়োর অনার, আশা করছি আগামী দিনগুলোতে আমরা সব তথ্য প্রমাণ সমেত এখানে হাজির হব, আর আমার বিপক্ষীয় লয়ার বন্ধু উনি ওনার সব তথ্য প্রমাণ দেবে। তবে সেই প্রমাণকে খণ্ডিত করার দায়িত্ব আমার, কারণ এই কেসটা আমার কাছে একটা চ্যালেঞ্জ। এই কেসের সকল সঠিক তথ্য প্রমাণ আমার কাছে আছে, এই কেসের সুস্পষ্ট ধারণা আমার আছে, তাই আমি আমার ক্লায়েন্টের সাথে কোনো অন্যায় হতে দেব না। কোর্ট বন্ধ হয়ে যায়, আবারও 13 তারিখে ডেট পড়ে। এদিকে কোর্টরুম থেকে বেরিয়ে কমলিনীর পরিবার সবাই এক জায়গায় বসেছে। কমলিনীর বাবা স্বতন্ত্রকে বলে, স্বতন্ত্র, যদি ওই মেয়েটার সাথে চন্দ্রর বিয়ের সার্টিফিকেট, কাগজ, কোনো প্রমাণ আমরা না পাই, তবে তো এই কেসটা আরও জটিল হয়ে যাবে। চন্দ্র বলে, তা একটু হবে, কিন্তু আমাদের হাল ছাড়লে চলবে না। কমলিনী বলে, বাবা, তাতে কি হবে? ওই মানুষটা হয়তো আমাকে ডিভোর্স দেবে না, আমি ডিভোর্স পাবো না, কিন্তু আমি আমার সিদ্ধান্তে অটুট থাকবো। আমি ওই মানুষের সাথে সংসার করব না। কমলিনীর মা কমলিনীকে বলে, আর তোর শাশুড়ি, তোর শাশুড়ির আচরণ একবার দেখলি? করছি, তুমি মন খারাপ করো না মা। তবে একটা কথা আমি আমার মেয়েকে বারবার বুঝিয়েছি, তোকে এতবার বুঝিয়েছি, শাশুড়িকে মাথায় করে রাখিস না, রাখিস না, দেখলি তো ভৎসে ঘি ঢালার মতনই হলো। কমলিনী বলে, মা, ওনার যেটা মনে হয়েছে উনি সেটাই করেছেন, আর আমার যত দায়িত্ব কর্তব্য ছিল, আমার যেটা ভালো মনে হয়েছে আমি সেটাই করেছি। ওনার দায় দায়িত্ব ওনার কাছে, আর আমার কর্তব্য আমার কাছে। কুর্চি বলে, আপনাকে আর কি বলবো কাকিমণি, আমি নিজে আমার মায়ের জন্য লজ্জিত। দেখছেন না, পৃথিবীতে এত লয়ার রেখে শেষে কিনা ওই মানুষটাকেই, যার সাথে কিনা এত বছর আমার কোনো সম্পর্ক নেই, যে মানুষটা আমার সন্তানকে নিজের কাছে রেখে আমাকে শাস্তি দিতে চাইছে, সেই মানুষটার সাহায্য নিয়ে আমার মা এত কিছু করছে। আমার তো লজ্জায় মাথা হেট হয়ে যাচ্ছে। আমার মা আমার দাদাকে ইন্ধন জোগাচ্ছে। কমলিনী বলে, সেটা ঠিক নয় দিদিভাই, তোমার মাকে আমি যতদূর চিনি, উনি আর যাই হোক কখনো কারো মনে ইন্ধন জোগাবে না, বরং উনি নিজেই প্রভাবিত হয়েছে।
হয়তো ওনার ছেলে ওনাকে বলেছেন ওই মানুষটাই তাকে বাঁচাতে পারে, আর সেজন্যই তোমার মা তার কাছেই গেছে। যতই হোক মা তো সন্তানের ভালো চাইবে, এটাই তো স্বাভাবিক। তখনই বাবিল বলে, সত্যিই ভাবতে পারছি না, আমাদের জীবনে যে মানুষটার কোনো অস্তিত্বই ছিল না, বাবা হিসেবে তাকে আমরা কেউ জানতামই না, সেই মানুষটা আজ আমাদের সাথে এমন করছে, আমাদেরকে এতটা বিপদে ফেলেছে। কমলিনীর মা কমলিনীকে বলে, এতদিন তো ওই মানুষটার কথা ভেবেই তুই তোর শাশুড়ির কথা শুনেই না খেয়ে থেকেছিস, মাছ মাংসটা খাসনি, ডিমটা অন্তত তোকে খেতে দেয়নি, নিজের কি হাল করেছিস দেখেছিস, তোর ভেতরে কি কোনো পুষ্টি আছে? তখনই মিঠি বলে, আমরা তো মাকে অনেক করে বুঝিয়েছিলাম, এই যুগে কেউ এইসব কিছু মানে না, কিন্তু মা আমাদের কোনো কথাই শোনেনি, না খেয়ে নিজেকেই ঠকিয়ে গেছে। কমলিনী বলে, নিরামিষ খাওয়া মানে কাউকে ঠকানো নয়, তবু তো আমার একটা কারণ ছিল, আর কেউ কেউ তো কোনো কারণ ছাড়াই এই সব কিছু করে গেছে। বাবিল বলে, মা তুমি কার কথা বলছো? তখনই মিটির বলে, বাবিল তুমি তো কিচ্ছু বোঝো না, তুমি বুঝতে পারছো না কাকিমা কার কথা বলছে? আমাদের নতুন কাকুর কথা বলছে। নতুন কাকুর মনে যে সহমর্মিতা ছিল সেটা আমাদের ছিল না, তাই তো আমরা কাকিমার পাশে দাঁড়াতে পারিনি, নতুন কাকু সেটা পেরেছে। তখনই স্বতন্ত্র মিটিলকে বলে, মিটিল মা, আমি মানুষ বলেই শুধুমাত্র খাওয়াটাকেই ভালোবাসবো বিষয়টা এমন নয়, পৃথিবীতে ভালোবাসার মতন এমন অনেক কিছু আছে যার কাছে এগুলো খুবই তুচ্ছ। মিটিল বলে, আমি জানি নতুন কাকু, আর তুমি এটা খুব ভালোভাবে মানো বলেই তুমি এই কাজ করতে পেরেছ। তখনই কমলিনীর মা বলে, আমি শুধু ভাবছি আমার মেয়েটা একটু সুখে শান্তিতে বাঁচুক, আর কিচ্ছু নয়। স্বতন্ত্র বলে, মাসিমা আপনি আপনার মেয়েকে এত এত দোয়া দিচ্ছেন, অথচ একবারও এই দোয়া দিচ্ছেন না আপনার মেয়ের যা ইচ্ছে, যেটা স্বপ্ন, সেটা যাতে পূরণ হয়, আপনার মেয়ে যাতে ফটোগ্রাফিতে অনেক দূর এগিয়ে যায়। কমলিনী বলে, আমি জানি না আমি পারবো কি না, তবে ভালোভাবে চেষ্টা করছি, হয়তোবা একদিন সফল হব। তখনই মিটিল বলে, কাকিমার এই ইচ্ছেকে তো তোমরা সবাই সমর্থন করছো, কিন্তু কাকিমার মনে এমন অনেক ইচ্ছে আছে যেগুলো হয়তো তোমরা সমর্থন করবে না। কমলিনীর বাবা বলে, আমার মেয়ে এমন কিছু করবে না যেটাতে আমরা অস্বস্তিতে পড়ি। মিটিল বলে, ওটাই তো প্রবলেম দাদান, তোমরা ধরেই নিয়েছো কাকিমার সব ইচ্ছেই তোমাদের মনের মতন হবে, কিন্তু সেটা নাও হতে পারে। তবে আমি আজ একটা কথা বলছি, কাকিমার জীবনে নিজের যে ইচ্ছের কথাই বলবে, আমি সবসময় কাকিমার সাথেই আছি। তখনই কমলিনী বলে, মিটিল এখন এইসব কথা থাক, যতদিন না পর্যন্ত এই লড়াই থেকে বেরোতে পারছি ততদিন আমি আমার জীবন নিয়ে ভাবছি না, আমার জীবনের পরবর্তী কি হবে সেটাও ভাবছি না। এই লড়াই থেকে বেরিয়ে আসার পরেই আমি তোমার আর বাবিলের বিয়ে দেব। আর তাছাড়াও তুই নিজে মুখ ফুটে বললি, আর দেখ তবু আমি তোদের বিয়ে দিতে পারলাম না। মিটিল বলে, কাকিমা তুমি তো জানো কেন বলেছিলাম? কমলিনী বলে, হ্যাঁ জানি তো। তখনই কুর্চি বলে, বৌদি ভাই ওইটা তোমার বাড়ি, তাই কেউ তোমাকে টর্চার করলেই তুমি সেটা সহ্য করবে না, প্রতিবাদ করবে, লড়াই করবে, প্রয়োজনে ওদেরকে বাড়ি থেকে বার করে দেবে। কমলিনী বলে, সবাইকে তো আর বার করতে পারবো না, তোমার মাকে তো কখনোই পারবো না, তবে হ্যাঁ তোমার দাদাকে আমি ওই বাড়ি থেকে একদিন না একদিন ঠিক বার করব। যদি উনি বেরিয়ে যেতে না চাই, যদি একান্তই ওনাকে বার করতে না পারি, তো আমি নিজেই সেদিন ওই বাড়ি থেকে বেরিয়ে আসব। তখনই প্রসন্ন বলে, মনে হচ্ছে এই কেসটা আমাদের অনেক ঘাটাবে। কমলিনী বলে, অনেক ঘাটালেও দাদা আমি হাল ছাড়বো না, আমি এই লড়াই করব। আর হ্যাঁ, প্রথম দিন তোমরা সবাই এসেছো, এর পরের বার তোমাদের কাউকে আসতে হবে না, তোমাদের সবার নিজেদের কাজ আছে। কমলিনীর বাবা বলে, আমি অবসরপ্রাপ্ত, আমি আসব। তখনই কমলিনী বলে, বাবা ভুলের জন্য তোমার বয়স হয়েছে। প্রসন্ন বলে, কে কি করবে সেটাও কি এখন তুই ঠিক করবি? হ্যাঁ মানছি বাবার বয়স হয়েছে, বাবা হয়তো প্রত্যেক দিন আসতে পারবে না, কিন্তু আমরা কেউ না কেউ আসবই, হয়তোবা উলট পালট করে আসবো, কিন্তু তোকে কেউ একলা ছাড়বো না, আমরা সবসময় আমরা তোর পাশে আছি। এরপরে কমলিনীরা কথা শেষ করে ওখান থেকে উঠে যেতে চায়। কমলিনীও তখন যেতে চাইলেই হোঁচট খেয়ে পড়ে যেতে চায়। সেই মুহূর্তেই নতুন কাকু কমলিনীকে ধরে ফেলে। নতুন কাকু কমলিনীর পায়ের দিকে তাকিয়ে দেখে চটিটা আধে ছেঁড়া হয়ে গেছে। নতুন কাকু বলে, এই আধে ছেঁড়া চটি পরে তুমি হাঁটছো? এইভাবে চললে তো তুমি পড়ে যেতে। কমলিনী বলে, তাতে কি, আমি তো বাড়ি থেকে তেমন বের হই না। স্বতন্ত্র বলে, এখন তো বের হতে হবে, আর সেই জন্য নতুন চটি লাগবে। কমলিনী বলে, না না আমার এতেই চলবে। স্বতন্ত্র বলে, কোনো কথা নয়, তুমি আমার জীবনে আসবে না এইটা আমি মেনে নিয়েছি, কিন্তু আমার কথা শুনবে না সেইটা আমি একদম মানব না।